যে মাধ্যমিকে প্রথম হয়েছে সে কিভাবে প্রথম হয়েছে সেটা আমাদেরকে সবার আগে জানতে হবে। একজন ছেলে কতটা ডেডিকেশন দিয়ে পড়াশোনা করলে, কোন রুটিন ফলো করলে তারা র্যাঙ্ক করতে পারে, বা র্যাঙ্ক হোল্ডার্সরা কিভাবে পড়াশোনা করে, বা যারা ভালো নাম্বার পায় 90% মার্কস পায় তারা কিভাবে পড়াশোনা করতে পারে করে, সেটা আমাদের জানা উচিত। জানা উচিত কিনা জানবে তোমরা? জানার ইচ্ছা আছে প্রত্যেকের? প্রথম কথা, তারা পড়াশোনাটাকে ভালোবেসে পড়ে। আমরা প্রেসারে পড়ি, মার বকার ভয়ে, বাবার ঠ্যাঙানোর ভয়ে, এজন্য আমাদের রেজাল্ট হয় না। তারা যে কোনো টেকনিক্যাল গ্যাজেটস যেমন মোবাইল ফোন সেটাকে কাজের জন্য ব্যবহার করে, আমরা অকাজের জন্য, সময় নষ্টের জন্য, রিলস দেখার জন্য ব্যবহার করি। হতে পারে তোমার থেকে তারা বেশি মোবাইল দেখে, কিন্তু তারা কাজের ভিডিওস দেখে, কাজের ক্লাসেস গুলো করে। যেমন আমাদের কাছে যারা ক্লাসেস করে তারাও তো মোবাইল ফোন দিয়েই ক্লাসেস করে। তাহলে ওটা দেখা আর তেরে প্যারে প্যারে দো আখিয়া দেখা এক নয়, এক নয়। তাহলে এটা হলো প্রথম দৃষ্টিভঙ্গি ওদের পড়াশোনার প্রতি। 2 নাম্বার, তারা অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করে। তুমি যে আনন্দটাকে করার আগে ভাবছো জিনে কা হে 4 দিন, ও বাকি হে বেকার দিন, আজকে যদি না করি কালকে তো মরে যেতে পারি, ওরা সেটা ভাবে না। ওরা ভাবে আজকে আমি স্যাক্রিফাইস করি, কাল আমি অনেক সুযোগ পাবো আনন্দ উপভোগ করবার জন্য। ওরা ওই স্যাক্রিফাইসটুকু করে। তোমার কাছে পুজোর আনন্দ বিশাল আনন্দ, ওদের কাছে নর্মাল ডে। তোমার কাছে বিয়ে বাড়ি না গেলে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে, ওর কাছে কোনো ব্যাপার না, বিয়ে বাড়িটা শুধু খেতে যাব চলে আসবো, বাড়ি এসে আমাকে আবার বাড়ির কাজগুলো করতে হবে। তোমার কাছে বান্ধবীর খুব গুরুত্ব, বান্ধবীর মেসেজের খুব গুরুত্ব, বন্ধুর মেসেজের খুব গুরুত্ব, ইনস্টাগ্রামে মেসেজ করা যাতে বাবা মাকে না বুঝতে দেওয়া, এগুলোর গুরুত্ব অনেক। ওর কাছে এগুলো কোনো ম্যাটারই করে না। ভালো করে পড়ি তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে। 2 নাম্বার দৃষ্টিভঙ্গি তোমাদেরকে বললাম। এবার ওরা যখন পড়তে বসে, ওরা শুধু পড়ে না, ওরা যাতে পড়াতে পারে, অর্থাৎ বিষয়টা যেন ভালো করে বুঝতে পারে এবং বোঝাতেও পারে, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে ওরা পড়াশোনা করে। আমি দেখেছি যারা ভালো স্টুডেন্ট, যারা এবছরও আমার কাছে ভালো রেজাল্ট করেছে, 97 আউট অফ 100 ইংরেজিতে হাইয়েস্ট। আমার এখানে পুরো গোটা গাইঘাটায় সর্বোচ্চ ইংরেজিতে 93 আমার স্টুডেন্ট। সে কি করে পড়তো? কোনো একটা সাবজেক্ট ম্যাটার পড়ে সে কিন্তু যাতে বোঝাতে পারে সেজন্য ও ভালো করে পড়তো। তার মানে আমি ততক্ষণ পড়বো যতক্ষণ আমি কাউকে বোঝাতে পারবো, তবেই আমার বিষয়টা ডেপথে যাওয়া যাবে। আমি আমার ভাইকে বোঝাতে পারি, ও বেটা কিচ্ছু বুঝবে না, তবুও তাকে ধরে বেঁধে বোঝাবো। কাউকে না বোঝাতে পারলে আমি আমাকে বোঝাতে পারি আয়নার সামনে দাঁড় করিয়ে, ততক্ষণ বোঝাবো যতক্ষণ আমি নিজে ভালো করে বুঝতে পারি। যারা ভালো রেজাল্ট করে তারা অত্যন্ত লেখে, প্রচুর পরিমাণে লেখে। তারা দ্রুততার সঙ্গে হাতের লেখাকে সুন্দর করার টার্গেটে রাখে, এবং ওই লেখাটা কোয়ালিটি কতটা ভালো হয়েছে দেখে, বানান নির্ভুল হয়েছে কিনা দেখে, এবং তারা কনস্ট্যান্ট সেই লেখাটাকে তাদের স্যারের সঙ্গে বা স্যারের কাছ থেকে চেক করার চেষ্টা করে। তার আগে সেলফ চেক করে। সেলফ চেক বোঝো? নিজে দেখে কোথায় ভুল ভ্রান্তি হলো, বানান কোথায় ভুল গেল, কোন জায়গায় কোন থিওরিটিক্যাল অ্যানালিসিস করা যায়নি, সেগুলো ভালো করে দেখে। আর আমরা মোটে লিখি না, আমরা স্যারের কাছে পড়তে গিয়ে লিখি, আমরা কিন্তু মোটে লিখি না। স্যার যখন দেবে তখনই লিখি, এবং তখনই গিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের বাড়িতে লেখাটা উচিত ছিল, কারণ স্যারের কাছে গিয়ে লিখতে গিয়ে দেখি মাঝে কিছু লাইন মিস আউট হয়ে যাচ্ছে, হয় কিনা? তুমি পড়বে যত পার্সেন্ট, তার লিখবে তার দ্বিগুণ, বুঝতে পেরেছো? ভাববে তার 3 গুণ। আমরা শুধু পড়ি, মুখস্থ করি, লিখিও না, ভাবিও না, এই প্রসেসটা আলাদা। এরপরে যেটা ওরা করে, ওরা প্রতিদিন রাত্রেবেলায় আগামী দিন যা করবে সেই টার্গেট ফিক্সড করে রাখে। আর তোমরা প্রতিদিন রাত্রেবেলায় নিজের গালাগালি দিয়ে শো, আজকে আমার হলো না কিছু, কালকের থেকে পড়বানি। তারা কি পরিমাণ ডেডিকেটেড বুঝতে পারছো? তাহলে একদম সহজ পথ কিন্তু ভালো রেজাল্ট করার, কিন্তু আমরা অহেতুক এটাকে জটিল করি। তুমি সবার আগে পাঠ্য বই ভালো করে পড়ো, স্যারের ক্লাসেস ভালো করে দেখো, স্যারের নোটসটুকু ভালো করে পড়ো, তোমার প্র্যাকটিস সেটগুলো বাড়িতে সলভ করো, স্যারকে দিয়ে চেক করাও,
এই এতটুকু ভালো করে করো, তবেই হবে। খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য ইংরেজি রাইটিং সাজেশন এবং প্রতি ক্লাসের সাজেস্টিভ কিছু জিনিস বলবো, সেগুলো করতে হবে। অনেকেরই আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে, ভালো হতে পারে যে আমি এতটা ভালো আশা করিনি, আবার এতটাও খারাপ আশা করিনি অনেকেও এটাও ভেবেছে। তার পেছনেও কিছু কারণ আছে। পরীক্ষার হলে এক্সাম হল ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তুমি পরীক্ষার হলে কেমন রিয়াক্ট করবে ডিপেন্ড করছে তুমি কত পরীক্ষা ফেস করছো। তোমাদের মধ্যে অনেকেই আছে মক টেস্ট দিতে ভয় পায়, কিন্তু এরা মক টেস্টটাকে অ্যাজ আ ট্রায়াল মনে করে। এরা প্রচুর পরিমাণে মক টেস্ট দেয়, বিভিন্ন সংস্থায় জুড়ে যায় শুধু মক টেস্ট দেবার জন্য। কথা বোঝাতে পারলাম? আর পরীক্ষার দিন আমি তোমাদের দেখি উপস্থিতের হার গড় হয়ে গেছে, কারণ পরীক্ষাকে ভয় পাচ্ছ। তুমি কাকে ভয় পাচ্ছ? যেটাকে তোমার ফাইনালি ফেস করতে হবে। তাহলে ভাবো, তাহলে ফাইনালটা নিশ্চয়ই তোমার ভালো হবে না। ভয় দিয়েই তোমার কনক্লুডিং জীবন তৈরি হবে। পরীক্ষাকে ফেস করতে হবে, পরীক্ষাকে টার্গেট রেখে ওইটুকুনি ক্লিয়ার করতে হবে। সর্বশেষ পয়েন্ট, এরা অত্যন্ত কনসিস্টেন্ট। আমাদের প্রবলেম কি? আমরা একদিন হয়তো ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম বিশাল পড়াশোনা করলাম, মা বকেছে বা কেউ দুটো কথা শুনিয়েছে, এজন্য একেবারে আমরা জিজান লাগিয়ে একদিন খুব পড়লাম, এত কনফিডেন্ট হয়ে গেলাম, পরের 3 দিন ঘুমোচ্ছে। ওরা তা করে না। ওরা প্রতিদিন পড়ে, অল্প অল্প করে বা গুছিয়ে খুব সুন্দর করে পড়ে। ওরা যে জায়গায় পড়ে না, সেই পড়ার টেবিলটা ওয়েল অর্গানাইজড, খুব সুন্দর করে সাজানো গুছানো থাকে। লক্ষ্য করে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করেছে তারা চেয়ার টেবিলেই পড়ে। একটা সায়েন্টিফিক রিজন আছে। তুমি বসছো কোথায়? খাটে। খাটটা কিসের জন্য? ঘুমানোর জন্য। তুমি পড়তে বসছো না ঘুমোতে? খানিকক্ষণ পর তোমার দেখবা হাতটা এলিয়ে গেল, তবে ঠ্যাংডা 2 ঠ্যাং, তাহলে তুমিও হবে পড়াশুনো? হবে না। চেয়ার টেবিল নেই বাড়িতে, খাটের ওপরে বই রাখো, চেয়ারে বসো। প্রত্যেকের বাড়িতে অ্যাটলিস্ট ওই প্লাস্টিকের চেয়ার তো আছে, সুতরাং তোমার বসাটা খাটে যেন না হয়, চেয়ারেই হয়। এদিকে লক্ষ্য রাখতে হবে। বোনাস টিপস কি? নিজের আত্মসংযমী হতে হবে, চেষ্টা করতে হবে ডিফিকাল্ট সিচুয়েশন নিজেকে কাম রাখা। কোশ্চেন আনকমন ফেস করলে তুমি আনকমন কোশ্চেনটা দেখে ভয় পেলে তোমার কিন্তু কমন কোশ্চেনের অ্যান্সার গুলো গুলিয়ে যাবে। তার মানে যখন আমি ডিফিকাল্ট কোশ্চেন ফেস করছি সেই সময় নিজেকে কাম রাখাটাও কিন্তু একটা প্রসেসের মধ্যে পড়ে। এর জন্য আমরা ডেফিনেটলি মেডিটেশন প্র্যাকটিস করতেই পারি, কোনো ব্যাপার না, সহজেই এটা প্র্যাকটিস করে দেখতে পারো। আবারও বলছি, সময় কিন্তু তোমাদের হাতে আপাত দৃষ্টিতে প্রচুর, কিন্তু বড্ড কম। চোখের পলকে দেখবে ফাইনাল পরীক্ষা চলে আসবে, তখন তুমি দেখবে আমি যেখানে ছিলাম সেখানেই আছি। তুমি যেখানে পড়ো সেই স্যার সম্পূর্ণ তোমার জন্যই ডেডিকেটেড। তোমার যা প্রবলেম হবে, আমার যারা অনলাইন ক্লাসেস করে তাদেরকে তুমি সবসময় বলি, প্রবলেম যা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা, তুমি আমাকে সেই প্রবলেমটা পাঠাবে। হ্যাঁ, পড়া সম্পর্কিত প্রবলেম, স্যার আমার পেটের ব্যথা, তা তো আমি পারবো না। তোমার পড়া সম্পর্কিত যা সমস্যা আছে তুমি আমায় পড়ার পরে জানাবে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের দাদা, আমি তোমাদের শিক্ষক। আমি যেমন শাসন করতে পারি তেমনি তোমাদেরকে আমি তো ভালোবাসি। আমার মনে হয় না যে এতটা কেউ বাসে। আমি লোক কম দেখাই তো, কিন্তু তোমরা একদিন ফিল করতে পারবে, গোটা বাংলা তো জানে সেটা। তো আমি প্রত্যেকে একটা কথা বলে দিই, অসম্ভব বলে কিছু নেই। দেখো, অনেক ছেলে মেয়েরা আমি দেখেছি টেস্টে 40 পেয়েছে, তারা গিয়ে ফাইনালে 82 পেয়েছে, আমারই ছাত্র। কামব্যাক এটাকে বলে। একটু আগে বলছিলাম টেস্টে 70, ফাইনালে গিয়ে 92, কামব্যাক এটাকে বলে। সব সম্ভব। প্রতিদিন প্রতিটা সাবজেক্টকে টাচ করতে হবে। কালকে বাংলা স্যারের পড়া, তার মানে শুধু বাংলা ইতিহাস ভূগোল পড়বো তা যেন না হয়, ওটাকে আগে প্রায়োরিটি দেব। কিন্তু ইংরাজি পড়া আজকে পড়ে গেছি, সব থেকে মারাত্মক ভুল যেটা করি, তুমি আজকে ইংরেজি পড়ে গেলে তুমি কি করবে, ইংরেজি আর আজকে ধরবে না, আবার বুধবার দিন ধরবে, কারণ বৃহস্পতিবার দিন স্যারের কাছে পড়া আছে।
এই মাঝে যে গ্যাপটা পড়ে গেল না, তুমি যা শিখলে সব ভুলে গেছো। তার মানে করণীয় কি? আজ ইংরেজি পড়ে গেছো, তার মানে আজকেই ইংরেজি বাড়িতে গিয়ে এক ঝলক দেখতে হবে, কালকে অল্প একটু দেখবো। এই মিস্টেকসটা সবাই করে, দেখে না। তাহলে বুঝতে পেরেছো, প্রসেসটা কিন্তু ভীষণ সহজ ভালো রেজাল্টের। এটা আমরা অহেতুক জটিল করি, এবং এটা যেমন সহজ বললাম না, ঠিক ততটাই কিন্তু মেইনটেইন করাটা জটিল। আবার যদি একবার রেজলিউশন নিয়ে নি যে আমি পারবো, নো ওয়ান ক্যান স্টপ আস।